হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে খাদ্য তৈরি হয়। ওয়েট এ মিনিট, আমি কি তাহলে কেরিয়ার চেঞ্জ করলাম? টিচিং ছেড়ে ফুড ব্লগিং এলাম নাকি? জোকস এপার্ট, আজকে উদ্ভিদরা কিভাবে খাদ্য তৈরি করে সেই নিয়ে আলোচনা করা হবে। নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাছাড়াও কম্পিটিটিভ এক্সাম এবং নার্সিংয়ের এন্ট্রান্স এক্সামিনেশন যারা দেবে সেই সব ছাত্রছাত্রীদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমরা যেটা দেখবো ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। তো সালোক সংশ্লেষ ব্যাপারটা কি যদি আমরা দেখি, তো যে প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ তাদের খাদ্য তৈরি করতে পারে সেই খাদ্য তৈরির পদ্ধতিটাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। তো সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস ওয়ার্ডটা যেটা রয়েছে ফটোসিনথেসিস, এটা আমরা দেখবো যে বিজ্ঞানী চার্লস বার্নেস 1893 খ্রিস্টাব্দে তিনি এই ফটোসিনথেসিস কথাটি ব্যবহার করেন। এবং আমরা দেখবো যে ফটোসিনথেসিস ওয়ার্ডটা যেটা রয়েছে এটা দুটো ওয়ার্ড নিয়ে তৈরি, কিন্তু ফটো এবং সিনথেসিস। তো ফটো শব্দের অর্থ হচ্ছে আলো এবং সিনথেসিস শব্দের অর্থ হচ্ছে সংশ্লেষ। তাহলে আমরা দেখবো যে সবুজ উদ্ভিদে যে খাদ্য তৈরি হয়েছে সেটা কিন্তু আলোর উপস্থিতিতে ঘটে, এবং যেহেতু এটা আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি হচ্ছে বা সংশ্লেষ হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলছি ফটোসিনথেসিস। এবার আমরা যদি দেখি যে ফটোসিনথেসিস কোথায় ঘটে এবং সালোক সংশ্লেষের একটু যদি আমরা সংজ্ঞাটা দেখি, তাহলে কিন্তু বুঝতে পারবো এটার ব্যাপারে অনেক কিছু তথ্য, এবং সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা একটু লিখে নেব। তো আমরা দেখবো যে সালোক সংশ্লেষ কোথায় ঘটে না, ক্লোরোফিল যুক্ত উদ্ভিদের বিভিন্ন কোষে। তাহলে ক্লোরোফিল যুক্ত কোষে যে প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড এবং জল গ্রহণের মাধ্যমে উদ্ভিদ দেহে শর্করা জাতীয় সরল খাদ্য তৈরি হয় এবং উপজাত পদার্থ রূপে অক্সিজেন পরিবেশে নির্গত হয়, তাকে আমরা কিন্তু সালোক সংশ্লেষ বলি। তাহলে সালোক সংশ্লেষের আমরা যদি স্থান যদি একটু দেখি, তাহলে সালোক সংশ্লেষের স্থান দেখবো যে সালোক সংশ্লেষ প্রধানত সবুজ উদ্ভিদের মেসোফিল কলাতেই সবচেয়ে বেশি পরিমাণে হয়। সবুজ উদ্ভিদের মেসোফিল কলা, সবুজ উদ্ভিদের যে আমরা মেসোফিল কলা দেখব, তো আমরা যেটা দেখি যে উদ্ভিদের পাতা যেটা সবুজ বর্ণের হয়, এবং সবুজ বর্ণ হওয়ার জন্য দায়ী কি না, আমরা দেখবো যে ক্লোরোফিল নামে এক ধরনের রঞ্জক থাকে, তার জন্য কিন্তু গাছের পাতা সবুজ হয়। তো সবুজ উদ্ভিদের যে মেসোফিল কলা সেখানে খুব বেশি পরিমাণে হয় সালোক সংশ্লেষ। তাছাড়াও আমরা দেখবো যে কিছু কিছু ফুলের বৃত্তি সবুজ হয়, যেমন জবা ফুলের ক্ষেত্রে আমরা যদি দেখি, তো জবা ফুলের এই যে বৃত্তি যেটা থাকে সেটা কিন্তু সবুজ বর্ণের হয়। তাহলে এই যে ফুলের সবুজ বৃত্তি আমরা বলতে পারি ফুলের সবুজ বৃত্তি। এবং আমরা যদি দেখি যে শালুক ফুলে যে সবুজ পাপড়ি, তাহলে সেই সবুজ পাপড়ির মধ্যেও কিন্তু হতে পারে সবুজ পাপড়ি, যেটা আমরা শালুকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তাহলে সেই শালুক ফুলের সবুজ পাপড়িতে হতে পারে গুলঞ্চের আত্তীকরণ মূলে, গুলঞ্চের যে আত্তীকরণ মূল থাকে সেটা কিন্তু সবুজ বর্ণের হয়। তাহলে আত্তীকরণ মূলের মাধ্যমে আমরা দেখবো যে গুলঞ্চ উদ্ভিদ যেটা রয়েছে তারা কিন্তু আত্তীকরণ মূলের সাহায্যে সালোক সংশ্লেষ করতে পারছে। তাছাড়াও আমরা আরো যদি দেখি সবুজ কাণ্ড রয়েছে, যেমন আমরা যদি দেখি সবুজ কাণ্ডের মাধ্যমে যে কুমড়ো এবং লাউয়ের যে সবুজ কাণ্ড আমরা যেটা দেখি, সে সবুজ কাণ্ড তাদের যেটা থাকে সেটার সাহায্যে কিন্তু তারা সালোক সংশ্লেষ করতে পারে। এবং আমরা যদি দেখি দুটো ব্যাকটেরিয়া রোডোস্পাইরিলাম এবং রোডোসিউডোমোনাস, এই দুটো ব্যাকটেরিয়া যারা রয়েছে এরাও কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে। এরপরে আমরা দেখবো যে সালোক সংশ্লেষ সাধারণত কোথায় হয় বা প্রধানত কোথায়, উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখব, কিন্তু ব্যতিক্রম রয়েছে, কিছু কিছু প্রাণী রয়েছে তারাও কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে। তো এইরকম দুটো প্রাণী হচ্ছে ইউগ্লিনা এবং আমরা দেখবো যে ক্রাইসেমিবা। ইউগ্লিনা এবং ক্রাইসেমিবা এরা কিন্তু প্রাণী হওয়া সত্ত্বেও তারা কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে। তাহলে সালোক সংশ্লেষে সক্ষম দুটি প্রাণীর নাম তোমাদের বারবার জিজ্ঞেস করে, তো ইউগ্লিনা এবং ক্রাইসেমিবা এই দুটো প্রাণী, তারা কিন্তু প্রাণী হওয়া সত্ত্বেও সালোক সংশ্লেষ করতে পারে। এরপর আমরা সালোক সংশ্লেষে সাহায্যকারী উপাদানগুলি
সম্পর্কে যদি দেখি, তো সালোক সংশ্লেষে সাহায্যকারী উপাদানগুলির মধ্যে প্রধান উপাদান আমরা যদি দেখি, তো প্রধান উপাদানে আমাদের রয়েছে জল, কার্বন ডাই অক্সাইড এবং ক্লোরোফিল রঞ্জক যেটা রয়েছে, ক্লোরোফিল রঞ্জক। তাছাড়াও আরো কিছু রঞ্জক যেমন ক্যারোটিনয়েডস, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যালোক। তাহলে এই যে উপাদানগুলো দেখলাম, এইগুলো কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রধান উপাদান হিসেবে কাজ করে। এবং আমরা তাছাড়াও কিছু আরো সহায়ককারী উপাদানগুলো দেখব। তো সালোক সংশ্লেষের আমরা সহায়ককারী উপাদান যদি দেখি, তো এডিপি, যার পুরো নাম হচ্ছে এডিনোসিন ডাইফসফেট, তাহলে আমরা সহায়ককারী উপাদানের মধ্যে এডিপি দেখলাম এবং আরো দেখবো যে আরইউবিপি, রাইবিউলোজ বীজ ফসফেট, এবং দেখবো এনএডিপি। এবং দেখবো যে এনএডিপি, তো এনএডিপির পুরো নাম হচ্ছে নিকোটিনামাইড এডেনাইন ডাইফসফেট। এইগুলো হচ্ছে সহায়ককারী উপাদান। তো এই উপাদানগুলোর নামগুলো কিন্তু তোমাদের খুব পুরো নামগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। এইগুলো কিন্তু পরীক্ষাতে পুরো নাম গুলো জিজ্ঞেস করে যে এডিপি এর পুরো নাম কি, বা আরইউবিপি এর পুরো নাম কি, বা এনএডিপি এর পুরো নাম কি। তাহলে এইগুলো ছিল সালোক সংশ্লেষের উপাদান। এই উপাদানগুলো কিন্তু সালোক সংশ্লেষের জন্য প্রয়োজন। এর পরবর্তী ভিডিওতে এই উপাদানগুলো কিভাবে সাহায্য করে এবং সেই নিয়ে আলোচনা করা হবে। আজকে সালোক সংশ্লেষের এই দুটো দশা যে রয়েছে, সেই দশাগুলো সম্পর্কে একটু যদি হালকা আলোচনা করি, তো আমরা দেখবো যে সালোক সংশ্লেষকে কিন্তু দুটো দশায় ভাগ করা হয়। একটা দেখবো যে আলোক দশা বা আলোক নির্ভর দশা, এবং অপরটা দেখবো যে অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা। তো আলোক দশা যেটা রয়েছে বা আলোক নির্ভর দশা বা লাইট ফেজ যেটাকে বলা হচ্ছে, এটা আমরা দেখবো যে এই দশাটি সম্পন্ন হওয়ার জন্য সূর্যালোকের কিন্তু খুবই প্রয়োজন। সূর্যালোকের উপস্থিতিতে কিন্তু এই দশাটি ঘটা সম্ভব। এবং আমরা অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা যদি দেখি, তো এই দশা এটা নয় যে এটা রাতের দিকে হবে, এটাও দিনের বেলায় হতে পারে, কিন্তু এটাতে আলোর কোনো প্রয়োজন পড়ে না। তাই এটাকে বলা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। তাহলে এই দুটো দশা কিন্তু রয়েছে। এবং আমরা যদি দেখি যে সালোক সংশ্লেষে যে আলোক দশা রয়েছে সেটা কিন্তু ক্লোরোপ্লাস্টের গ্রানাতে ঘটে, এবং অন্ধকার দশা যেটা রয়েছে তো সেটা স্ট্রোমা। তো গ্রানা এবং স্ট্রোমা কি সেটা যদি একটু আমরা দেখি, তো আমরা দেখবো যে একটা উদ্ভিদ কোষের মধ্যে যদি দেখি, তো উদ্ভিদ কোষে এক ধরনের কোষ অঙ্গাণু দেখতে পাই আমরা, যেগুলিকে বলা হয় প্লাস্টিড, যেগুলো তিনটি ভাগ থাকে, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড। তাহলে প্লাস্টিডের তিনটি প্রকারভেদ থাকে, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড। ক্লোরো মানে সবুজ বর্ণের যে প্লাস্টিড, উদ্ভিদের যে সবুজ অংশ, সেখানে কিন্তু এই ক্লোরোপ্লাস্টিড থাকে। এবং ক্রোমোপ্লাস্টিড মানে সবুজ বাদ দিয়ে বাকি যে রঙিন, যে আমরা ফুলের বর্ণ রঙিন দেখি, ফলের বর্ণ রঙিন দেখি, আবার কখনো পাতাও রঙিন বর্ণের কোনো কোনো উদ্ভিদে দেখা যায়, সেটার জন্য কিন্তু এই ক্রোমোপ্লাস্টিড দায়ী। মানে সবুজ বাদ দিয়ে বাকি যে রঙিন বর্ণ, সেগুলোর জন্য ক্রোমোপ্লাস্টিড দায়ী। তারপরে আমরা দেখবো যে লিউকোপ্লাস্টিড। তো লিউকোপ্লাস্টিড হচ্ছে বর্ণহীন প্লাস্টিড। তো আমরা এখানে দেখবো যে ক্লোরোপ্লাস্টিডের মধ্যে কিন্তু এই সালোক সংশ্লেষের দশাগুলো সম্পন্ন হয়, এবং ক্লোরোপ্লাস্টিডের গ্রানা এবং স্ট্রোমা অঞ্চলে। তাহলে ক্লোরোপ্লাস্টিডের গ্রানা এবং স্ট্রোমা কি সেইটা নিয়ে বিস্তারিত আলোচনায় আসছি। তো এই ক্লোরোপ্লাস্টিড আমরা যেটা দেখব, তো এই ধরনের ক্লোরোপ্লাস্টিড যেগুলো থাকে, সেই ক্লোরোপ্লাস্টিডের আমরা দেখব যে এক একটা এই যে চাকতির মতো অংশ, এই চাকতির মতো অংশগুলোকে বলা হচ্ছে থাইলাকয়েড। এবং আমরা দেখব যে
এই চাকতির মতো অংশগুলো নিয়ে যে একটা গঠন তৈরি করছে, এই পুরোটাকে আমরা বলছি গ্রানাম, এবং বহুবচনে এগুলিকে বলা হয় গ্রানা। তাহলে একটাকে আমরা বলছি গ্রানাম, এবং সব পুরোগুলোকে একসাথে বহুবচনে একাধিক গ্রানামকে আমরা বলছি গ্রানা। তাহলে এই যে ক্লোরোপ্লাস্টের যে গ্রানা অঞ্চল রয়েছে, এই গ্রানা অঞ্চলগুলোতে কিন্তু আমাদের এই আলোক দশাটা সম্পন্ন হয়, এবং গ্রানা, একটা গ্রানা অন্য গ্রানার সাথে যে নলাকার অংশ দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় স্ট্রোমা লেমেলি, স্ট্রোমা লেমেলি। এবং আমরা দেখব যে এই গ্রানা যেটা রয়েছে, গ্রানা এই যে জায়গাগুলোতে রয়েছে, এই জায়গাটাতে একটা তরল ধাত্র থাকে, সেই তরল ধাত্রটাকে আমরা বলছি স্ট্রোমা। তাহলে এই যে ক্লোরোপ্লাস্টের যে স্ট্রোমা অঞ্চল, সেই স্ট্রোমা অঞ্চলের মধ্যে কিন্তু এই অন্ধকার দশা সম্পন্ন হয়। তাহলে আমরা যদি দেখি, তাহলে আলোক দশা কোথায় হচ্ছে? ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে হচ্ছে, এবং অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে হচ্ছে। তাহলে এটাও কিন্তু তোমাদের খুব ভালোভাবে জানতে হবে। আজকের ভিডিওতে তোমাদের এতটাই আলোচনা করা হচ্ছে। পরের ভিডিওতে সালোক সংশ্লেষ কিভাবে সম্পন্ন হয় এবং সালোক সংশ্লেষের উপাদানগুলো কিভাবে সাহায্য করে, সেগুলোর কি ভূমিকা রয়েছে সেই নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তাই সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো পাও, এবং নোটিফিকেশনের বেল আইকনটি অন করে রাখবে। থ্যাংক ইউ।